রাধে রাধে। নমস্কার সকলকে, শুভ অপরাহ্ন। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে দুপুর 12টা, আর আমি রয়েছি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি অঞ্চলে। বাওয়ালি এমন একটি অঞ্চল, এই বাওয়ালির আঞ্চলিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় তার সুদীর্ঘ। এই বাওয়ালির সঙ্গে জুড়ে রয়েছে ইতিহাসের এক নিবিড় যোগাযোগ। সেই বাওয়ালিতেই আজকে পরিবর্তনের ছোঁয়া। গোটা বাংলা জুড়ে 15 বছর পর যে পরিবর্তনের সময় এসেছে, সেই পরিবর্তন কতটা বাওয়ালিতে এসেছে এবং এই দীর্ঘ 15 বছর সময় ধরে বাওয়ালির পরিবর্তন করার চেষ্টা যারা করেছেন, বাওয়ালিকে যারা আরো সুন্দর, আরো স্বাভাবিক করে তুলতে চেয়েছেন, সেই সব মানুষের মধ্যে অন্যতম একজন, যারা এই বাওয়ালিকে আরো বেশি করে সংস্কৃতি, শিক্ষা এবং ধর্মীয় আচরণের শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছেন। তার মধ্যে অন্যতম আমাদের বাওয়ালিরই খুব পরিচিত, আপনাদের সকলের পরিচিত প্রেম ঠাকুর দাস। আমার সঙ্গে রয়েছে প্রেম ঠাকুর দাস। আপনারা তাকে অনেকেই চেনেন অমিত দাস নামে, কারণ বাওয়ালির যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, তারা আপনারা ওনাকে অমিত দাস নামেই চেনেন। এবং একজন কবি হিসেবে তিনি একটা সময় বলা চলে ভীষণ প্রসিদ্ধ লাভ করেছিলেন, এবং তার ফেসবুক পেজ বাওয়ালি রীতিবৃত্ত, যা কিন্তু গোটা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের কাছে পৌঁছে দিয়েছিল বাওয়ালির গুপ্ত বৃন্দাবন ধাম থেকে শুরু করে বাওয়ালির আঞ্চলিক ইতিহাসের সবটা। তোমাকে প্রথমেই স্বাগত জানাই আমার ছোট্ট শহর বজবজ ফেসবুক পেজে। গোটা বাংলা জুড়ে পরিবর্তন হয়েছে, 15 বছর পর একটা নতুন সরকার এসছে। তো প্রথমেই আমি যে প্রশ্নটা তোমাকে করতে ইচ্ছা করছে, যে এই যে গোটা 15টা বছর, তার মধ্যে তোমার বাওয়ালির ইতিবৃত্তের শুরু তো প্রায় 2019-18 এরকম সময়, তারও আগে থেকে শুরু, 2015, কিন্তু সেই সময় থেকে আস্তে আস্তে আরো বেশি প্রসিদ্ধ হয় এবং মানুষের কাছে সেই জিনিসটা পৌঁছায়। তো এই যে এই সময়টা, এই 15 বছর সময়, তার মধ্যে তোমার পেজের শুরু, পেজের কাজকর্ম, এই সময়টায় তুমি যখন বাওয়ালিতে কাজ করতে, সেটা নিউজ হোক, কোনো আঞ্চলিক ইতিহাস হোক বা মন্দিরের কোনো বিষয় হোক, তুমি কিভাবে সেই সময়টাকে ফেস করতে? সেই সময় কোনো বাধা বা কোনো কিছু এরকম কিছু ছিল তোমার কাজের সঙ্গে? প্রথমেই ধন্যবাদ জানাই সুমন বাবুকে, আমার ছোট্ট শহর বজবজ পেজ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান নিয়ে কাজে চলে এসেছে আমার কাছেই। তো সেই জন্যই প্রথমে সুমন বাবুকে আবার ধন্যবাদ জানাই। আর আমাদের বাওয়ালি ইতিবৃত্ত বলতে গেলে সুমন বাবু বাওয়ালি ইতিবৃত্তের একটা সময় প্রতিনিধি ছিলেন। বাওয়ালি ইতিবৃত্ত নিয়ে দীর্ঘ সময় যাত্রা, দীর্ঘ কাজ করেছেন, এবং সুমনের প্রথম পরিচয়, প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম পরিচয় বাওয়ালি ইতিবৃত্ত থেকে শুরু করে যাত্রাটা। সেই বাওয়ালি ইতিবৃত্ত প্রসঙ্গই নিয়েই শুরু করলেন সেই আজকের আমাদের কথোপকথন অনুষ্ঠানটা। বাওয়ালি ইতিবৃত্ত শুরু করার পেছনে যে যাত্রাটা আছে, সেটা একটা আমার আধ্যাত্মিক চেতনা, আমার সমাজ চেতনা, আমার সমাজ নিয়ে ভাবনা থেকে আমার শুরু হয় বাওয়ালির ইতিবৃত্ত। যখন কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার পরে তখন এই পেজ শুরু করি। আমরা ভেবেছিলাম আমরা বড় বড় হাউসের কাজ করব, কিন্তু তার থেকে আমরা যদি নিজের ছোট ছোট গ্রামগুলোকে যদি আমরা ছোট ছোট ডিজিটাল প্ল্যাটফর্ম যদি উপস্থাপনা করতে পারি, তখন দেখলাম আমাদের অন্য অন্য এলাকা নিয়ে আছে, ছোট ছোট গ্রাম নিয়ে আছে, কিন্তু আমাদের বাওয়ালি নিয়ে কিছু নেই। তো সেই সূত্রেই আমি উপস্থাপনা করলাম বাওয়ালির ইতিবৃত্ত, দ্য হেরিটেজ ভ্যালি অফ বেঙ্গল। তো সেই কারণেই তো বাওয়ালির বিশেষত আমি মন্দির প্রাঙ্গণ এবং বাওয়ালির সাহিত্য, সংস্কৃতি সকল কিছু নিয়ে একটা তথ্য একটি ছোট্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু মূল উদ্দেশ্য আমার কিন্তু সংবাদ মূল উদ্দেশ্য ছিল না। কিন্তু যেহেতু আমি একটা সাংবাদিকতার ছাত্র, তাই সংবাদকে আমি বলছি আমি সেটাকে নিয়ে উপস্থাপনা করব না বা সেটাকে নিয়ে যাব না। কিন্তু যেহেতু একবার সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি, অটোমেটিক সেখানে আমি যখন দেখছি কোনো
কোথায় ভুল হচ্ছে, ভুল কাজ হচ্ছে, তখন আমি সেখানে প্রতিবাদ করেই সেরেছি। সেখানে আমি হয়তো কোনো জায়গায় গেছি, হয়তো কোনো জিনিস জানতে, কোনো জিনিস বিষয়কে আমি জানতে গেছি, সেখানে আমার সংবাদ পরিবেশনা সেখানে কাজ নয়। কিন্তু আমি যেহেতু সাংবাদিকতার ছাত্র আমি তখন ছিলাম এবং বাওয়ালি ইতিবৃত্তকে নিয়ে তুলে ধরছি, বাওয়ালির ইতিহাস, বাওয়ালির সংস্কৃতি, তখন যখন দেখছি বাওয়ালিতে কোনো কিছু নিয়ে ভুল হচ্ছে এবং সেখানে কোনো রকম দুর্নীতি হচ্ছে, তখন সেখানে প্রতিবাদ জানিয়েছি। এবং সেই প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন সময় ছোটোখাটো বিভিন্ন রকমের বাধাপ্রাপ্ত আমাকে হতে হয়েছে এবং বাধাতে আমি সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তা বলে থেমে থাকিনি, কখনো থেমে থাকিনি। সুদীর্ঘ যাত্রা চলেছে, বহু রকমের সম্মুখীনের বাধা এসেছে, বহু ধমকি এসেছে, বহু রকমের আমরা আমাদের প্রতিনিধি যারা কাজ করতে গেছে তাদের কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে ফোন কল এসেছে, তবুও বাওয়ালি ইতিবৃত্ত থেমে থাকেনি। সেই সময় বহু রকম হুমকির মাধ্যমে করেও আমরা আমাদের কাজ আমরা চালিয়ে গেছি। বাওয়ালির মূলত যে বিষয়টা, আমাদের বাওয়ালিকে চেনে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং গোটা পশ্চিমবঙ্গে একটা সাহিত্য সাংস্কৃতিক একটা পরিবেশ, একটা মণ্ডলী আছে এবং এখানে বাওয়ালি একটা সাহিত্য সংস্কৃতির একটা নগরী, প্রথম পরিচয় সাহিত্য সংস্কৃতির নগরী। তার কারণ বাওয়ালিতে বহু কবি, সাহিত্যিক, শিল্পী এখানে বহু দীর্ঘ সময় ধরে এখানে তারা সাহিত্য চর্চা করেছেন। বহু বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে, দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা আজ সুপ্রতিষ্ঠিত। তাই জন্য সেই বিষয়টাকে কেন্দ্র করে আমার শুরু হয়েছিল যাত্রা। তাই যাত্রার সাথে সাথে সকলকে অনেকটা চেষ্টা করেছি আমাদের বাওয়ালির ইতিহাসকে জানানোর, বাওয়ালির সাহিত্যকে জানানোর, বাওয়ালির ইতিহাসকে জানানোর যতটুকু প্রয়াস করেছি সব আপনারা সাথ দিয়েছেন, আপনারা সাথে থেকেছেন সেই যাত্রার সাথে। একদমই, যে কথাটা দিয়ে শুরু করলো যে বিভিন্ন রকমের হুমকি বা বিভিন্ন রকমের ফোন কল বা এই ধরনের, সেরকমই একটি ঘটনা কিন্তু ঘটেছিল যেটা বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামে ঘটেছিল। তুমি একটা লাইভ সম্প্রচার করছিলে এবং সেখানে তোমাকে সে বাধা দেওয়া হয়। সেদিনকে কি ঘটেছিল যদি আজকে এই পরিবর্তনের বাওয়ালির এই সময় যদি একবার আমাদেরকে বলো। আপনারা সকলেই জানেন যে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম আর বাওয়ালির ইতিহাস একইভাবে যুক্ত আছে। তো বাওয়ালির ইতিবৃত্ত নিয়ে আমরা যখন কাজ করছি, বাওয়ালিকে নিয়ে যখন কাজ করছি, তখন সে সময় আমি বাওয়ালির ইতিহাস নিয়ে আমি চর্চা করতাম, বাওয়ালির ইতিহাস নিয়ে চর্চা করতাম, বাওয়ালির সাহিত্যিক, বাওয়ালির ইতিহাসবিদ নিয়ে চর্চা করতাম। তো যখন তাদের নিয়ে আমি চর্চা করতাম, আস্তে আস্তে জানতে পারলাম মাইলসগুলো কল্পতরু গ্রন্থে আমাদের বাওয়ালির নাম গুপ্ত বৃন্দাবন ধাম এবং সেই নামটাই বাওয়ালির ইতিবৃত্ত তরফ থেকে আমরা সেই নামকরণ করলাম বাওয়ালিকে গুপ্ত বৃন্দাবন ধাম। সেই নামেই আজ আমরা আমাদের গ্রামকে প্রসিদ্ধ, আমরা আমাদের গ্রামের নাম সুদূরেও গিয়ে জানতে পারছি সেই গুপ্ত বৃন্দাবন ধাম জায়গাটা কোথায়। যখন জিজ্ঞাসা করছে আমাকে তখন গর্বে ভরে যাচ্ছে, সেই নামটা আমাদের বাওয়ালির ইতিবৃত্ত থেকে দেয়া গুপ্ত বৃন্দাবন ধাম। তার পেছনে আমাদের মাইসুকুর কর্মপদ্ম গ্রন্থ আছে এবং আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছে ঐতিহাসিক গণেশ বাবু বজবজে থাকতেন, তিনি স্বর্গীয় এখন। ঐতিহাসিক গণেশ বাবু বলেছেন, অমিত তুমি এইভাবে ইতিহাসটাকে চর্চা করো এবং এইভাবে যে তুমি পুরানো যে নাম আমাদের বাওয়ালিকে সেটাকে সকলের সামনে তুমি মেলে ধরো। তো আমরা বাওয়ালি ইতিবৃত্তের তরফ থেকে আমরা নাম রাখলাম বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। এবং যে লাইভ এবং সুমনবাবু যেটা বললো যে লাইভ নিয়ে যে সম্প্রচার নিয়ে আমি বাধাপ্রাপ্ত হয়েছিলাম বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামে, সেটা কি কারণে? তো সেটার কারণ, আসল কারণ, উদ্দেশ্য কি, কারণ কি আজও আমার কাছে ধোঁয়াশার মধ্যে। আরো আমার পরিষ্কার আমার কি কারণে আমি বাধাপ্রাপ্ত হয়েছিলাম। তো তখন ছিল পয়লা বৈশাখ, 2021 সালের পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলায় বাওয়ালির ইতিবৃত্ত থেকে যখন আমি সম্প্রচার করতে গেছিলাম বাওয়ালি মন্দির প্রাঙ্গণে 2021 সালে পয়লা বৈশাখের সন্ধ্যাবেলার দিনে, তখন হঠাৎ করে মন্দির কর্তৃপক্ষ নাম হচ্ছে সুমন পাড়ুই, নাম হচ্ছে গুন্ডা, তাকে বিশেষভাবে এখন সকলে গুন্ডা নামেই তাকে পরিচিত এলাকায়। সেই মন্দির কর্তৃপক্ষের সুমন পাড়ুই অভদ্র অকথ্য কথায়, অসভ্য ভাষায় আমাকে ওখান থেকে বহিষ্কার আমার থেকে করেন এবং অভদ্র কথা বলেন। তো যখন এরা ব্যবহার করলেন, তো তখন তারপর আমি সোশ্যাল মিডিয়ায় আমি জানিয়ে দিলাম বিষয়টা কি।
এবং তখন সেই হারমাদ বাহিনীর সাথে উনি যুক্ত। তখন যে সরকার, তৃণমূল সরকার, তার সাথে গভীরভাবে তিনি যুক্ত। আর জানেন তৃণমূল সরকার মানেই সেখানে তারা কতটা নিচের দিকে তারা নামতে পারেন আমরা সকলেই আমরা এতদিন ধরে আমরা জানছি, এবং সেই জন্যই পরিবর্তনটা আমরা আনলাম আজকে। তো সেই কারণ সেই সময় যে অসভ্য অকথ্য যখন আমার ওপর অত্যাচার করে, এবং ওখানকার যারা পোশাক গুন্ডা এবং পোশাক গুন্ডাদের দিয়ে এবং আমার উপর টর্চার করতে থাকে, আমাকে ধাক্কা মারতে থাকে ওই বাওয়ালি মন্দির থেকে ওখানে। তখন আমি কি করি, তখন আমার সামনে ছিল সৌভিক ভাই ছিল এবং আমার সাথে ফটোগ্রাফার ছিল। তখন আমি বললাম তার দামি ফটোগ্রাফার ভাই, ছোট ভাই, তার উপর যাতে কোনো হ্যারাসমেন্ট যাতে না হয়। তো আমি সেই সময় আমি বললাম শান্ত, আমি ওখান থেকে আমি বহিষ্কার হয়ে গেলাম। ওখান থেকে আমি নিজে স্ব ইচ্ছা আমি চলে এলাম। তখন আরে বলো, তখন এই যে শব্দ কোড বন্ধনটা আমি বলছি, এইখানে যদি আর 2 মিনিট থাকা হয়, এখানে যদি 2 মিনিট থাকা হয়, গর্ত করে এই বাওয়ালি মন্দিরে এখানে পুঁতে দেওয়া হবে, এই কথাটা বলা হয়েছিল। তো আমি জানি না কি কারণে হঠাৎ করে কেন এত আমার উপর অ্যাগ্রেসিভ হয়ে গেল। তার পরবর্তীকালে জানতে পারলাম কারণ হচ্ছে আমার যেহেতু এখানের পরিচিতি বেশি, এবং গুপ্ত বৃন্দাবন ধাম যেহেতু আমি প্রথম নামকরণ যেহেতু আমার দেয়া, যেখানে আমি থাকলেই ওখানে কমিটিতে যে সমস্ত দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে, দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে যে সমস্ত টাকা ইনকাম যারা করছে, এবং যারা আরো জড়িত, তারা যদি কোনো রকম ভাবে মহারাজ যদি এই সকল জানতে পারে, তার ভয় তাদের মনে ছিল। আচ্ছা, তার ভয়টা তাদের মনে ছিল। এই যে এতদিন ধরে দীর্ঘদিন অসাধু উপায়ে আমাদের লোকাল যারা গোটা বাওয়ালির মানুষ বসবাসকারী যারা আছে, তাদের ভক্তির নাম করে যেভাবে অসৎ উপায়ে যারা টাকা উপার্জন করছিল, সেই টাকাটা যখন উপার্জন করে নিজের স্বার্থ চরিতার্থ করছিল, সেই জন্যই তারা এতদিন তারা ভাবছে যে যেভাবে আমরা স্বার্থ চরিতার্থ করছি, আমি যদি আসি কোন রকম ভাবে জানতে পারি, সেটা যদি পাবলিকের কাছে নিয়ে আসি, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। সেখানে তো আমরা স্বার্থ আমরা চরিতার্থ করতে পারবো না। তো সেই কারণেই তারা আমাকে সেই প্রথম থেকে কমিটিতে ঢোকার আমাকে আগে থেকেই ওখানে আমাকে বহিষ্কার করে দেয়, এই ভয়টা তারা পেয়েছিল। কিন্তু তখন আমি না সক্ষম থাকলেও সেই প্রতিবাদের কোনো সরাসরি আমি ঠাকুরকে বলেছিলাম, আমি বৃন্দাবন ধামে থাকি, যে রাধারানী একটা সময় কিন্তু তার বিচার করবে, একটা সময় কিন্তু তার সময় আসবে। তো আজ সে পুলিশের ভয়ে পলাতক, বিভিন্ন জায়গায় সেই গুন্ডা আজকে ঘুরছে, এবং সেই গুন্ডাকে যারা সহযোগিতা করেছিল, যারা আমরা ভেকধারী শিক্ষিত বুদ্ধিজীবী, কেউ টিচার, সামনেই স্কুল শিক্ষক আছেন বাওয়ালি মন্দিরের পাশে, স্কুল শিক্ষক, তার ছেলে, এবং আরো যারা আছে, তারাও একটা সময় ভুগবে আমি আশা করি। এবং এইসব শিক্ষিত রুচি সম্পন্ন যারা বেগধারী আছে, তারা আসলে সমাজের আবর্জনা ছাড়া আর কিছু নয়। তার কারণ যে অশিক্ষিত যে গুন্ডা, সে কি করে একজন সাধুর মর্যাদা বুঝবে? কিন্তু যে সাধুর মর্যাদা বুঝতো, যে শিক্ষিত যারা রুচি সম্পন্ন, তারা কোনো প্রতিবাদ তখন জানায়নি। কেন জানায়নি? তারাও তার সাথেই যুক্ত, তারাও তার সাথে কোনো না কোনো স্বার্থের জন্য তারা ওই নীরব হয়ে পড়েছে। কেউ টাকার জন্য যুক্ত, কেউ অর্থের জন্য যুক্ত, কেউ লোভ, কেউ প্রতিষ্ঠা পাওয়ার জন্য যুক্ত, কেউ মান সম্মানের জন্য যুক্ত, বিভিন্ন রকম ভাবে যুক্ত ওই গুন্ডা কমিটির সাথে। তো সেই জন্য তারা সেই গুন্ডা কমিটির সাথে যেহেতু ওরা যুক্ত ছিল দীর্ঘদিন ধরে, তো সেই জন্য তারা কোনো দীর্ঘদিন তার নীরব ছিল, এবং সব সময় তারা ডিজিটালি এবং তাকে সাপোর্ট করে গেছে, বিভিন্ন রকম ভাবে সাপোর্ট করে গেছে। এবং এই যাত্রাটা তখন থেকে কিন্তু শুরু হয়, তার আগে কিন্তু এই রকম ভাবে আমার যাত্রাটা কিন্তু হয়নি। কারণ প্রতিটি শ্রেণীর মানুষ, প্রতিটি রাজনৈতিক ব্যক্তির সাথে, প্রতিটি ধর্মের, প্রতিটি বর্ণের মানুষের সাথে আমি ভালোবাসার এবং প্রেমের সম্পর্ক আমার সাথে, বা বাওয়ালির এবং আশপাশে কোনো অঞ্চলের মানুষের সাথে আমার কোনো তিক্ততার সম্পর্ক নেই। কিন্তু একমাত্র বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামে ওই গুন্ডা বাহিনীর সাথে, ওই সুমন গুন্ডার সাথে যে অসভ্যতা অভদ্রতা ব্যবহার করেছে, তার আমি তীব্র তখন প্রতিবাদ জানিয়েছিলাম। আজও আমি চাই যে আমাদের
গুপ্ত বৃন্দাবন ধাম, আমাদের সনাতনীদের পীঠস্থান যেন সুরক্ষিত থাকুক। অরাজনৈতিক একটা মন্দির কখনো রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে না। মন্দির সবসময় অরাজনৈতিক, সেখানে কোনো রং থাকবে না, সেখানে কোনো পার্টি পলিটিক্স থাকবে না, সেখানে কোনো পার্টি পলিটিক্সের কোনো সভা হবে না, সেখানে সন্ধ্যাবেলায় বসে মদ্যপান হবে না, সেখানে সন্ধ্যেবেলায় বসে অসভ্যতামি হবে না, সেখানে বিধর্মীদের, সনাতন ধর্মের জায়গায় বিধর্মীদের নিয়ে আড্ডা হবে না। আমি কখনো এইগুলো চাই না। আমি চাই সত্যের একদিন জয় হোক এবং সত্য সনাতনের জয় হোক। আমি চাই আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মন্দির নগরী একদম সুপ্রতিষ্ঠিত এবং সুসংরক্ষিতভাবে থাকুক। একদম। তুমি যেটা বললাম যে বাওয়ালিকে গত 15 বছর বা তারও আরো বেশি সময় ধরে তো আমরা দেখলাম যে একটা নতুন সরকার চললো এবং তারপরে একটা নতুন সরকার এলো। তো সেই সময় তুমি লিখেছিলে বাওয়ালির জন্য তুমি কি কি করতে চাও। তোমার একটা ফেসবুক পোস্ট লিখেছিলে, বাওয়ালিকে বৈদিক সংস্কৃতি গ্রামে পরিণত করা, বজবজ 2 অন্তর্গত এলাকার প্রাচীন মন্দিরগুলোকে সংস্করণ এবং নতুন মন্দির উদ্বোধন করা। 3 নম্বর একটা লিখেছিলে, সংস্কৃত ভাষা শিক্ষার প্রচার আঞ্চলিক স্কুলগুলির সহযোগিতায়। আর একটা প্রশ্ন, যেটা বিষয় এই মুহূর্তে যে বিষয়টা ভীষণভাবে চর্চিত, সেটা হচ্ছে লিখেছিলে বজবজ 2 অন্তর্গত এলাকায় গো হত্যা বন্ধ করা। আমরা জানি এই বছর কোরবানি ঈদের আগে পশ্চিমবঙ্গ সরকার থেকে বলে দেওয়া হয় যে গো হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। যদি কেউ করতে চাও, যে নিয়ম রয়েছে, অর্থাৎ 14 বছরের বেশি সেই গরুটি হতে হবে এবং ডাক্তারের সার্টিফিকেট রাখবে, বিভিন্ন রকম নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়। এবং তারপর আমরা দেখি যে সংখ্যালঘু সম্প্রদায় থেকেও তারা বলেন যে না, আমরাও গোহত্যা এবছর করবো না, আমরা অন্য কিছু পশুকে কোরবানি দেবো। তো এই যে সময় তুমি এই পোস্টটা লিখেছিলে, সেই সময়টা তো আজকের সময় ছিল না, তখন একটা অন্য সময় ছিল, একটা কঠিন সময় ছিল। সেই সময় দাঁড়িয়ে যখন তুমি এই মেসেজটা দিচ্ছিলে প্রত্যেকের কাছে যে আমাদের গো হত্যা বন্ধ করতে হবে, সেই সময় পরিস্থিতিটা কেমন ছিল? সেই সময় পরিস্থিতি বলতে একদমই আলাদা রকম। তার কারণ আমি তো কোনো রাজনৈতিক মহল পরিবর্তন করার জন্য গোহত্যা বন্ধ করা তো সেটা নয়। আমি একজন বৈষ্ণব এবং রাধারানীর ভক্ত, শ্রীকৃষ্ণের আমি ভক্ত। আমি বৃন্দাবন ধামে থাকি। সেখানে দেখি আমাদের বৃন্দাবন ধামে চারিদিকে সেখানে আমাদের গো মাতারা সেখানে সেবা পাচ্ছে। চারিদিকে একের পর এক গো মাতারা আমরা সেবা করছি। দূর দূর থেকে যারা আসছে আমরা গোমাতার সেবা করছি। সেই একই রকম ভাবে আমাদের নাম দেওয়া হয়েছে আমাদের বাওয়ালি তীর্থ থেকে, বাওয়ালিকে গুপ্ত বৃন্দাবন ধাম। যে গুপ্ত বৃন্দাবন ধাম আমরা তাকে বৃন্দাবন ধাম নামে মুখ দিয়ে উচ্চারণ করছি, সেই বৃন্দাবন ধামের আশেপাশে আমার গোমাতা পূজা না পেয়ে কিভাবে হত্যা হতে হয়, এই বিষয়টা আমার কাছে অনেকটা বড় ভাবাতো। আমি বৃন্দাবন ধামে তখন আছি, বারবার মনের মধ্যে আকুলতা হচ্ছে। তো সেই থেকে আমি একটা পোস্ট করলাম সাধারণত যে আমরা গো মাতাকে, যে আমরা সবাইকে রক্ষা করি এবং আমাদের যে এলাকা আছে অন্তত, কারণ আমরা যেটা সিদ্ধ একটা পীঠস্থান বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম, আশেপাশে কিভাবে সেখানে গো মাতা কিভাবে সেখানে হত্যা হবে, আমাদের গোমাতা পূজা করতে হবে, এই বিষয়টা শুধুমাত্র আমি উত্থাপন করেছিলাম। এবং বজবজ 2 এটাও আমি দিয়ে দিয়েছিলাম। আমাদের বজবজ 2 এর মধ্যে পড়ছে গোটা বাওয়ালি অঞ্চলটা, সেটা আমি সেই জন্য উল্লেখ করেছিলাম। কিন্তু যখন আমি পোস্টটা করলাম তার পরবর্তীতেই আমি দেখি প্রথম যারা বিরোধী করলো, কোনো বিধর্মীরা বিরোধী করেনি। আচ্ছা, কোনো বিধর্মীরা বিরোধী করেনি। আমি যখন গোহত্যার প্রতিবাদ করলাম তখন হচ্ছে বিরোধী কে হলো, খোদ গুপ্ত বৃন্দাবন ধাম থেকে, যেখানে সকল সনাতনীরা যেখানে থাকে সেখানেই হচ্ছে তারাই প্রথম আমাকে বিরোধিতা করলো। বিরোধিতা করে বলছে আমি এখানে উস্কানিমূলক বক্তব্য রাখছি, এখানে আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছি, বহু রকমের মন্তব্য তারা করতে থাকে। আমি দেখতে বলবো, যদি পরে থাকে স্ক্রিনশটে আছে, দেখো কি লিখেছিল সেই সময় আমাকে নিয়ে। আমি যখন পোস্টটা করি, আমাকে নিয়ে যখন পোস্টটা করি, আমাকে নিয়ে কি বলেছিল, এবং গুপ্ত বৃন্দাবন ধামের অফিসিয়াল পেজ থেকে আমার নামে কি বলা হয়েছিল সেটা এক্ষুনি সুমন বাবু পাঠ করে এক্ষুনি শোনাচ্ছে। লেখা হয়েছিল, ঠকবাজ দ্বারা অপপ্রচার থেকে সাবধান। বাওয়ালি নিবাসী এক অসাধু ব্যক্তি প্রেমানন্দ দাস, আসল নাম অমিত দাস, বাওয়ালির ঐতিহ্যমণ্ডিত প্রাচীন মন্দিরের ছবি সহ নিজের ফোন নাম্বার দিয়ে প্রচার করছেন যে তিনি নাকি ওই মন্দিরে সংস্কার করতে চান।
গ্রামবাসী ও ভক্তদের সহযোগিতায় বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামের মন্দিরগুলো সংস্কারের কাজ করছে মন্দির উন্নয়ন কমিটি। ওই ব্যক্তি দীর্ঘদিন গ্রাম ছাড়া এবং বাওয়ালির মন্দিরের উন্নয়নের সাথে কোনোভাবেই যুক্ত নন, বরং এই মহতি কাজে যুক্ত মন্দির উন্নয়ন কমিটির সদস্যদের বারবার কটূক্তি করছেন তিনি। অথচ নিজের ফোন নাম্বার দিয়ে মন্দির সংস্কারের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছেন এই চিটিংবাজ। আপনারা কেউ এই চিটিংবাজের ফাঁদে পা দেবেন না। সাধু সেজে এই ভণ্ড ব্যক্তি সাধারণ মানুষের ভক্তি ও দুর্বলতার সুযোগ নিয়ে চেষ্টা করছে অর্থ আদায়। মন্দিরের ভগ্ন ছবি দেখিয়ে মানুষজনকে যোগাযোগ করতে বলছে নিজের সাথে। আপনারা যারা এই সুপ্রাচীন মন্দিরের উন্নয়নের সঙ্গে সহযোগিতা করতে চান, তারা সরাসরি গুপ্ত বৃন্দাবন ধামের অ্যাকাউন্টে যোগাযোগ করবে, এরকম একটা পোস্ট তারা সেই সময় দিয়েছিলেন ফেসবুকে। তো তারা যেহেতু আমাকে হঠাৎ কোনো রকম ভাবে দেখছি আমি গৌহত্যা নিয়ে বলছি, তার কারণ কেন তারা বললো মন্দির কমিটি থেকে হঠাৎ করে, তার কারণ মেন যারা ব্যাকগ্রাউন্ডে যারা খেলোয়াড়, কে খেলোয়াড়, ব্যাকগ্রাউন্ডের খেলোয়াড় কিন্তু একজন বিধর্মী, তিনি হলেন জাহাঙ্গীর খান। আর কে আছে আমাদের ফলতার খুব পরিচিত হয়েছে। হ্যাঁ, সেই হচ্ছে আমাদের বাওয়ালি ঢুকে গেছে পুরোপুরি। সেই হচ্ছে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম, একটা আমাদের সনাতন হিন্দু সনাতনীদের আমাদের পীঠস্থান। তার কিন্তু উদ্বোধন সেই বিধর্মী একজন অসাধু ব্যক্তিকে দিয়ে করানো হয়, এবং সেই ব্যক্তি যখন দেখছে যে আমি একজন সনাতনী সংস্কৃতিকে আমি তুলে ধরছি, প্রচার করছি, সে তখন ভাবছে না এটা তো চলবে না, বাওয়ালি মন্দিরে সনাতন সংস্কৃতি চলবে না, বাওয়ালি মন্দিরে তোমাদের ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে চলতে হবে, সকল বিধর্মী ব্যক্তিদের ঢোকাতে হবে, এখানে পার্টি পলিটিক্স করতে হবে, এখানে আমাদের ঈদের নামাজও আমাদের সাথে যুক্ত হতে হবে। তো এই সকল ওদের প্রকল্প, এই সকল ওদের এজেন্ডা বাওয়ালি মন্দিরকে নিয়ে কেন্দ্র করেছিল। যখনই আমি বলছি গো সংরক্ষণ করা হোক, গো মাথা রক্ষা করা হোক, তখনই জাহাঙ্গীর খানের টনিক তখন মাথায় তখন নড়ে গেছে। তো তখন তো সেই জন্যে গুন্ডা সুমনবাবুকে দিয়ে তখন কি করছে, গুন্ডা সুমনবাবুকে দিয়ে তখন চারিদিকময় প্রচার প্রসার চালাচ্ছে, এবং এই আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া বলছে এই অসাধু ব্যক্তি এই সাম্প্রদায়িক উস্কানিমূলক করছে, বাওয়ালি মন্দিরের নামে টাকা নিচ্ছে, কি যেভাবে হোক আমাকে হ্যারাসমেন্ট করা যায়। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া, বহু মানুষ আমাকে চেনে, বহু পরিচিতি আছে আমার এখানে, তো এখানে যদি যেভাবে হোক সম্মানটাকে যদি ডাউন করে দেওয়া যায় তাহলে অর্থহীন হয়ে পড়বে। তো সেইভাবেই ওরা সোশ্যাল মিডিয়া চালাচ্ছিল। পুলিশের নিজে দোষ করছে, ভুল করছে, পুলিশের কাছে কাছে আমার নামে এফআইআর করছে। তারা অতটা অজবুক ছিল না, তো আমার নামে এফআইআর নোদাখালী থানা সেই সময় 1000 বার প্রচেষ্টা করার পরেও নেয়নি, আমার নামে কোনো এফআইআর নেয়নি। তার কারণ আমার যেমন ছিল অসৎ ব্যক্তি ছিল, তার মধ্যে ছিল সৎ ব্যক্তি, এটুকু আমি বলতে পারি। সব জায়গা সব সময় যে সবাই অসৎ তা নয়, তার মধ্যেও ছিল অনেক সৎ সিভিক পুলিশ ছিল, অনেক সৎ অফিসার ছিল, তারাও জানে কে ভুল কে ঠিক, তারা আমার পাশে সেই সময় দাঁড়িয়েছিল, এটুকু বলতে পারি সততার সাথে। তারা নোদাখালী পুলিশ থেকে অনেকেই তারা 1000 বার তাদের পুলিশ প্রশাসনের ওপর তারা বারবার তারা অ্যাটাক করেছিল, যে আমার নামে এফআইআর বারবার করার জন্য, তার 4 বার 5 বার। এই বিষয় যখন হলো, তখন ঘটনাটা হলো, উনি তখন কি করলেন, সুমনবাবু যখন একা পাচ্ছেন, এফআইআর যখন নিচ্ছে না, তখন আমাদের আইমাম মসজিদ ইমাম সাহেবদের প্রত্যেকটা ইমাম সাহেবকে উনি জোগাড় করছেন একসাথে কমিউনিটি গড়ার জন্য। রাজনীতির ব্যক্তি যারা আছে তাদের জোগাড় করছে, কিছু মহিলা সমিতি জোগাড় করছে, আর কিছু কাদের জোগাড় করছে, বাওয়ালির কিছু তাবেদার বুদ্ধিজীবীদের, যাদের অতিরিক্ত বুদ্ধি, যারা সমাজের সামনে মাংস ভক্ষণ করে ব্রাহ্মণ হয়েও, এরকম কিছু ব্যক্তি আছে, সে তাদের সংগঠিত করে নিয়ে তারা পুলিশের কাছে গিয়ে এফআইআর লিখছে। তখন পুলিশবাবু বলছে, একটা মানুষকে এই বৃন্দাবনে থাকে সাধু বাবা, তাকে প্রতিহত করার জন্যে আপনারা গোটা গ্রাম চলে এসেছেন, এটা হাস্যকর বিষয়। তো তবুও যাই হোক, তবু কিন্তু তিনি এত চাপ থাকা সত্ত্বেও কিন্তু তিনি এফআইআর কিন্তু নেয়নি। কিন্তু আমার বাড়ির ওপর কিন্তু নিয়মিত পুলিশ প্রশাসন দ্বারা পুলিশ এসেছে, প্রচার করেছে, এবং অন্য লোকাল গুন্ডাদের দ্বারা হ্যারাসমেন্ট করেছে, এইরকম ভাবে নিয়মিত ভাবে আমার উপর চাপের মধ্যে ফেলে, যাতে আমি সত্যকে ভুলে যাই, যাতে আমি সত্য কখনো না বলি, সততার পথে না থাকি, এবং ওখানে যে অসভ্যতা অবৈধতা হচ্ছে এবং ওখানে যে সমস্ত কাজকর্ম চলছে তখন প্রতিবাদ যেন না করি।
কেন প্রতিবাদ আমি করলেই কিন্তু ওদের আসল যে চেহারা সেটা খুলে যায়, প্রকাশিত, যেটা আজ সকলের সামনে, যেটা আমি দীর্ঘদিন ধরে আমি একক সংগ্রাম যেটা করে গেছি, কেউ তখন একবার আমার হয়ে সেখানে প্রতিবাদ করেনি। কখনো সুমন বাবু, কখনো আমার সাথে আছে যিনি আছেন সুমন বাবু, কোনো সময় হয়তো কোনো বিষয়ের দ্বারা সেখানে ভুল ভ্রান্ত একটা সময় হয়তো হয়ে গেছিল, কিন্তু একটা সময়ের পর তিনি আবার সঠিক জায়গাতে আবার ফিরে, কে ঠিক কে বেঠিক একটা সময়ের পর সময় বলে দেয় কে ঠিক আর কে বেঠিক। তাই আমরা সত্যের পথে যে থাকবে, যে সুন্দরের পথে থাকবে, তার কাছে সকলে থাকবে, এবং যে অসৎ পথেও থেকে এবং তার সাথেও যারা থাকতো একটা সময়, তারাও তার অসৎ উপায় যখন থাকে কেউ মানুষ, তার পাশে কেউ সারা জীবন তার পাশে থাকে না, একটা সময়ের পর তারাও তার পাশ থেকে সরে আসে। আজ যেমন সেই ক্ষমতার বলে, সেই অর্থের বলে যে সুমন বাবু, আমি সুমন বাবুই বলছি, তখন বাবুর রূপেই তিনি ছিলেন, যেন জমিদার বাবুর আর এক বাবু সুমন বাবু, তাই বলে সেই সুমন বাবু যখন ওখানে ছিলেন, আমি এই সুমন শাখারির কথা বলছি না, আমি ওখানে সুমন পাড়ুই বাবুর কথা বলছি। তাই সুমন পাড়ুই বাবু যখন ছিলেন, সেই বাবু রূপে, সেই অর্থের বলে, ক্ষমতার বলে তার পাশে লোকজন ছিল, তার অসৎ উপায় তখন অভিযোগ করে, তারাও জানলো তিনি আজকে অসৎ উপায় এইভাবে করছেন, অসাধুর পাশে মানুষ থাকে না, আর তার পাশে যেমন আর কেউ নেই, তার সাথে আর কেউ নেই, তাকে আজ পালাতে বেড়া হচ্ছে পুলিশের ভয়ে, আজকে তাকে আজ নিখোঁজ বলতে গেলে। তো এইভাবে আমাদের সত্যের পথে আমরা চলবো এবং আমরা সংগ্রাম নিয়ে করব, এবং আমাদের যেটা ইচ্ছা, বাওয়ালি ইতিবৃত্ত যেটা সংকল্প, বাওয়ালিকে একটা অন্যতম রূপে, বাওয়ালির সাহিত্য সংস্কৃতি একটা পীতস্থান রূপ, বাওয়ালিকে আমরা অন্য জায়গায় আমরা পরিকল্পনা করছি। আমরা গৌরবঙ্গ, আমরা বঙ্গকে গৌরবঙ্গ, বাওয়ালি ইতিবৃত্ত একটা নামকরণ করছে বাংলাকে নিয়ে গৌরবঙ্গ, সেই গৌরবঙ্গের মধ্যে যেন বাওয়ালি একটি যেন উদাহরণ হয়ে থাকুক, এইরকম গ্রাম একটা উদাহরণ হয়ে থাকুক, যেন প্রত্যেকটা জেলায় জেলায় যেন এইরকম একটা গ্রাম তৈরি হয়, যেখানে একটা তীর্থভূমি তৈরি হয়, শুধুমাত্র সনাতন ধর্মের সংস্কৃতি, সনাতনের তীর্থভূমি হয়ে উঠবে, যেখানে যুবক এবং তরুণরা যেখানে আধ্যাত্মিক শিক্ষায়, ভক্তি শিক্ষায় নিজেদের তুলে ধরবে, এবং আমাদের ভারতীয় পরম্পরা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় রুচিবোধ, সেইগুলো তারা শিখতে পারবে, সেইগুলো তারা জানতে পারবে, এবং আমরা নতুন ভারতবর্ষ গড়ার দিকে আমরা এগিয়ে যাব। একদম। তো এই যেটা আমি বললাম যে পয়েন্টটি, যে গো হত্যা বন্ধ করার উদ্দেশ্যে একটি চলছে, তাই তো? সেটা হ্যাঁ, গৌ সম্মান অভিযান। আমরা গৌ সম্মান অভিযানের সাথে আমরা যুক্ত আছি, এবং গৌ সম্মান অভিযানের সাথে আমরা সকলেই যুক্ত করছি সকল সনাতনীদের। আমরা যাতে গো মাতাকে রাষ্ট্রমাতা, আমরা গো মাতাকে রাষ্ট্রমাতা হিসাবে যেন ঘোষণা করা হয়। আমরা প্রতিটি বিডিও অফিসে আমরা স্বাক্ষর করছি, সেই স্বাক্ষর অভিযান আমাদের চলছে। আমরা যদি সকলে যদি একত্রিত হয়ে আমরা যদি প্রয়াস করি, কেন হবে না সেই প্রয়াস সরকার অবশ্যই শুনবে। যেমন আমাদের বর্তমান সরকার, আমাদের প্রয়াস ছিল বলেই তো, আমাদের সনাতনীদের ইচ্ছা ছিল বলেই তো আজকে আমরা গোহত্যা অনেকটা অংশে তো কম করতে পেরেছি। তার উদাহরণ সামনের এই কুরবানি যে ঈদ গেল, তার সব থেকে বড় উদাহরণ আমরা অন্য যে ঈদগুলো যেত সেই রক্তাক্ত হয়ে যেত, আজকের কত সুন্দর সেইভাবে আমরা গোহত্যা বন্ধ করতে পেরেছি। এবং এইভাবে গোটা ভারতবর্ষ জুড়ে, শুধুমাত্র বাংলা নয়, এই ক্যাম্পেইনটা চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, এটা চলছে। এবং প্রত্যেকটা বিডিও অফিসে আমরা নাম সিগনেচার করছি এবং প্রতিজনের সই করাচ্ছি। এই সিগনেচার সই সকলে একত্রিত স্বাক্ষর নিশ্চয়ই একটা প্রতিবাদের আন্দোলনের ভাষা হয়ে দাঁড়াবে। আমাদের গো মাতা, আমরা যাকে মাতা বলছি, তাকে সত্যিকার যেন মাতা রূপে যেন সম্মান দিতে পারি, তাকে যেন তার ভাষা যিনি বলতে পারছে না মুখ থেকে, তাদের ভাষা হয়ে যেন দাঁড়াতে পারি। আমাকেও তারা উদ্ধার করতে চাইছে, এবং আমরাই যেন তার সন্তান, এবং আমরা তাদের জন্য সেই গোমাতাকে আমরা উদ্ধার করব, এবং গোমাতাকে আমরা রাষ্ট্রমাতা হিসাবে আমরা স্বীকৃতি আদায় করবই করব। এই হোক সনাতনীদের মূল মন্ত্রই যেন হোক, জয় গোমাতা, জয় গোপাল, জয় গোমাতা, জয় গোপাল। সকলে যারা দেখছেন, সকলে একসাথে কমেন্ট হয়ে যাক, একসাথে সকলে বলে উঠুন, জয় গোমাতা, জয় গোপাল, জয় গোমাতা, জয় গোপাল। আমরা ভারত মাতাকে আমরা দর্শন করছি, এই ভারত মাতার সাথে সাথে আমাদের গো মাতাকেও যেন আমরা রাষ্ট্রমাতা হিসাবে আমরা
করতে পারি, এইরকম আমার সনাতন সকল বন্ধুদের যারা দেখছেন সকলে মিলে নিজ নিজ গ্রামেতে প্রয়াস শুরু করে দিন। যারা যারা যুক্ত হতে চান তারা অবশ্যই সরাসরি পেজের অবশ্যই ইনবক্স করবেন, অবশ্যই কথা বলবেন গোমাতার ব্যাপারে বিষয় জানতে গেলে বা গোমাতা বিষয় প্রচার করতে গেলে। একদম। গত 15 বছর ধরে আমরা বাওয়ালিকে যেভাবে দেখলাম, না শুধু বাওয়ালি বলবো না, যেহেতু আমাদের ফেসবুক পেজটি বহু সংখ্যায় মানুষ দেখেন, মহেশতলা, বজবজ, পূজালি আছে, অবশ্যই এদিকে বাওয়ালি বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মানুষজন দেখেন। গত 15 বছর তো একটা সময় কাটলো, আগামী 5 বছর তুমি কিভাবে দেখতে চাও, যে কি কি দেখতে চাও? আমাদের এই যে অঞ্চলগুলোর কথা বললাম, এই অঞ্চলগুলোতে আরো কি কি জিনিস হলে ভালো হয়, যেটা আমাদের আরো বেশি করে অগ্রগতির দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে? স্কুল উন্নয়ন বলতে গেলে শিক্ষাক্ষেত্র একদম উন্নয়ন। আমরা যদি প্রথম যদি আসে সেখানে প্রথম বিষয় হচ্ছে শিক্ষা। একদম। সেটা যদি উন্নয়ন করা যায় তো সার্বভিকভাবে উন্নয়ন হবে। তো সেটা এই দীর্ঘ বছর ধরে যেমন স্কুলগুলো আছে, হ্যাঁ স্কুল ডেভেলপমেন্ট হয়েছে, স্কুল যেটা আছে সেটা অনেক বড় বড় উঁচু বড় বড় বিল্ডিং উঠেছে, এটুকু বলতে পারি। আমাদের বাওয়ালি উচ্চ বিদ্যালয় অনেক বড় উঁচু বিল্ডিং উঠে গেছে, কিন্তু বিল্ডিং ওঠা মানেই যে উন্নয়ন তার কিন্তু সমর্থক কিন্তু নয়। আমাদের সারাঙ্গাবাদ স্কুলেও বিশাল বড় বড় বিল্ডিং উঠেছে। আমি একটা সিস্টেম লেগেছে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি, আমি যে আশ্রমে থাকি, ভাগবত আশ্রমে, আমার এখানে বহু ভক্তরা গেছে। তো আশ্রমের মধ্যে ছোট ছোট কুঠিয়া আছে, ছোট ছোট কুঠিয়া আছে। আমরা বড় কোনো মন্দির নেই ওখানে, গোটা বৃন্দাবন জুড়ে শুধু মন্দির আর মন্দির, কিন্তু আমি যে আশ্রমটাতে থাকি সেখানে কোনো বড় মন্দির নেই, অথচ সেটা সব থেকে মর্যাদা সম্পন্ন একটা আশ্রম, কিন্তু সেখানে ছোট ছোট কুঠিয়া আছে। তো এক ভক্ত আমাদের যে মেন মহারাজ আছেন, অধ্যক্ষ মহারাজ, তাকে এসে প্রশ্ন করছে, মহারাজজি আপনি এত দীর্ঘদিন সময় ধরে আছেন, তো মন্দিরে কোনো উন্নয়ন খুঁজে পাচ্ছি না, তো মন্দিরে আপনি তো কিছু ডেভেলপ করেননি। তখন বলছেন, আপনি উন্নয়ন কাকে বলেন জানেন? তারপরে প্রশ্নটা করুন, উন্নয়ন কাকে বলে? উন্নয়ন যখন আমরা করতে চাই, আমরা যদি সার্বজনীনভাবে আমাদের নিজেদের যদি উন্নয়ন করতে চাই, তার জন্য বুদ্ধি বিদ্যা বিকাশ সেটার উপরে জোর দিতে হবে। তো সেটার উপরে যদি আমরা প্রথমে জোর দিই, আমাদের চিন্তন, আমাদের ভাবনা, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচালন ব্যবস্থা, এই সকল কিছুর মধ্যে আমাদের উন্নয়ন করতে হবে। উন্নয়ন হয়েছে, হ্যাঁ উন্নয়ন হয়েছে, অনেক উঁচু উঁচু বিল্ডিং উঠে গেছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা কোথাও যেন একটা কলুষিত হয়ে যাচ্ছে। তার কারণ আমরা কোথা থেকে শিখি? আমাদের শিক্ষক মহল, আমাদের পরিচালক মণ্ডলী, তাদের রুচিবোধ, সেটা কিন্তু প্রভাব বিস্তার করে আমাদের শিশু সুলভকে। আমরা যারা শিক্ষা জগতে যাচ্ছি, আমরা যেখান থেকে শিখছি, সেই ব্যবস্থা এবং সেই পরিচালন মণ্ডলী যদি একটা সুন্দর সুসংস্কৃতি সম্পন্ন হয়, তবেই কিন্তু আমাদের সার্বিক উন্নয়ন হবে, তবেই কিন্তু আমরা সার্বজনীনভাবে একটা উন্নয়ন একটা করতে পারবো। তাইভাবে যেভাবে আমাদের উঁচু উঁচু ল্যাব তৈরি হয়েছে, বড় বড় ক্লাস ঘর তৈরি হয়েছে, সেটা যেমন দরকার হয়েছে, তার সাথে সাথে দরকার আমাদের হচ্ছে আধ্যাত্মিক চেতনা বোধ। সেটার উন্নয়ন আমাদের ঘটাতে হবে, সেটার বিকশিত করতে হবে। সেটা কারোর একক প্রয়াস হতে পারে না কখনো, সেটা শুধুমাত্র শিক্ষকদের প্রয়াস হতে পারে না, এটা শুধু স্টুডেন্টদের প্রয়াস হতে পারে না, এটা শুধুমাত্র অভিভাবকদের প্রয়াস হতে পারে না, এটা সার্বজনীন প্রয়াস। সেটা আমাদের পরিবর্তন করতে হবে, সবাই মিলে পরিবর্তন করতে হবে। সেই চেতনা স্তরে আমাদের যেতে হবে। যে কোনো আমাদের বিশেষ করে স্কুল যখন প্রাঙ্গণ, সেখানে কোনো রাজনৈতিককে আধার করে সেখানে কখনো চললে হবে না। যেখানে সবসময় সত্য যদি থাকে, আপনার সত্যের পথে থাকতে হবে। কারণ যারা ছোট 5, 6, 7 যারা পড়ছে, তারা কিন্তু ছোট হলেও তারা বুঝতে পারে যে আমাদের স্কুল কোন দিকে যাচ্ছে। কোনো একটা শিক্ষকের জন্য কোনো রকম দেখা যাচ্ছে একটা শিক্ষক যে সত্য প্রতিবাদ করছে বলে তাকে অন্য যারা ক্ষমতা সম্পন্ন শিক্ষক তাকে একঘরে করে দিচ্ছে, তারা কিন্তু বুঝতে পারছে তখন থেকে। সেটা হচ্ছে মরালিটি, সেটা হচ্ছে নৈতিকতা বোধ, সেটা তখন থেকেই শিখছে। তখন থেকে যদি দেখে, হ্যাঁ যদি একটা শিক্ষক যে সত্যের পথে চলছে, তাকে সবাই পরিচালন মণ্ডলী তাকে সাপোর্ট করছে, তাকে যদি সত্যের পথে নিয়ে যেতে, আদর্শবান সেই শিক্ষক, এবং আমরা সেই আদর্শবান শিক্ষকের মতো হব, আমরাও সেই সত্যের পথে চলবো। সেই মূল্যবোধ নীতিবোধ কিন্তু ওই ছোট্ট 5 ক্লাসে তখন থেকে তারা শিখছে, তখন থেকে আমাদের শেখাতে
শেখাতে হবে, তবেই কিন্তু আমাদের বড় বড় হয়ে কিন্তু রাজনীতিতে নামলেও কিন্তু চোর হবে না, গুন্ডা হবে না। রাজনীতি সব থেকে আমাদের ভারতবর্ষের অন্যতম একটা পবিত্র একটা জিনিস। রাজনীতি করে মানুষ সমাজ সেবার জন্য, কিন্তু সেখানে কারা হয়ে যাচ্ছে, তারা চোর, লম্পট, গুন্ডা, তারা রাজনীতিবিদ। তারা কেন রাজনীতিবিদ? তার রাজনীতিবিদ হতে গেলে হতে হবে সততা থাকতে হবে। সেই শিক্ষাটা কিন্তু ক্লাস 4-5 থেকেই মূল্যবোধ থাকে, সেটা বড় হয়ে আর হয় না, সেটা পাল্টানো যায় না। আর সেটা শিক্ষা দেয় মাত্র আমাদের শিক্ষক মন্ডলী। সেই শিক্ষক মন্ডলী যদি আমাদের সেই সুসম্পন্ন, রুচি সম্পন্ন যদি শিক্ষা প্রদান করে, তাহলে আমাদের রাজনীতিক ছোট ছোট গুন্ডারা তখন কিসের জন্য? ভালোর জন্য গুন্ডা হবে, কোনো অসভ্যের জন্য। গুন্ডা কাকে বলে? যে তোলপা করে এবং যে অসত্যের পথে যে চলে, তাকে জন্য যে লড়াই করে, সেই সকলের জন্য সে গুন্ডামি করবে, অসত্যের জন্য নয়, অসভ্যতার জন্য নয়। একদম, যেটা মূল কথা যেটা বলতে চাইলো, যে শিক্ষা যেটা আমাদের এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একেবারেই ভেঙে পড়েছে, সেটা কিন্তু সবার আগে ফেরাতে হবে। এবং আগামী দিনগুলোতে আমাদেরকে আগে শিক্ষিত হতে হবে। অর্থাৎ শিক্ষার আলো যদি প্রত্যেকটা ঘরে ঘরে না পৌঁছায়, তাহলেই কিন্তু আমাদের এই যে চারিদিকে এত রকম ঘটনা ঘটে, চুরি, রাহাজানি, নানা রকম যে সমস্ত ঘটনা ঘটে, সেগুলো কিন্তু অনেকটা কমবে। বেশ, আমরা অনেকক্ষণ আজকে থাকলাম অনুষ্ঠানে। আমরা চেষ্টা করলাম বাওয়ালির কিছু কথা তুলে ধরার, কিছু সত্য উদ্ঘাটন করার, এবং তার সঙ্গে গো সম্মান যেটা বলা হলো সেটারও একটা ছোট্ট বিবরণ আপনাদেরকে জানালাম। আপনারা যারা আগ্রহী হবেন, অবশ্যই কিন্তু আমাদের পেজের যে কমেন্ট বক্স রয়েছে বা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, যে আপনারা কিভাবে এই গৌ সম্মানের সঙ্গে যুক্ত হতে পারেন। এর সাথে সুমন বাবু দীর্ঘদিন ধরে বাওয়ালিতে তার জন্মভূমি নয়, জন্মস্থান নয়, কিন্তু বাওয়ালির প্রতি তার একটা অদ্ভুত একটা মায়ার কাজ করে, মায়ার টানে বারবার ছুটে আসে। নয় প্রেম সেবা কুঞ্জে, নয় কোনো সাহিত্য সংস্কৃতির কোনো অনুষ্ঠানে, ডাক পড়লেই ছুটে আসে। তিনি নিয়মিত একটা অফিসে কাজ করে, সেই অফিসের ছুটিটাকে একটা ডেট শিডিউল তার মধ্যে থেকে বার করেই, সময় পেলেই বাওয়ালির কবি, সাহিত্যিক, শিল্পীদের ডাকে বারবার ছুটে আসে। এটা কিসের এত ভালোবাসাটা, ভালো লাগাটা বাওয়ালির উপর? বাওয়ালি কিভাবে তোমাকে এতটা কাছের করে নিল, সেটা আমি জানতে চাই আজ ব্যক্তিগতভাবে। বাওয়ালির নামটা প্রথমে শুনেছিলাম আমি যখন স্কুলে পড়তাম, মানে যখন আমি এইচএস স্কুলে পড়ছি। আমার এক বন্ধু ছিল বিজন দত্ত, তো ওর কাছে শুনেছিলাম যে বাওয়ালি বলে একটা এরকম গ্রাম আছে, যেখানে একটা জমিদার বাড়ি আছে ভাঙাচোরা। ও নাকি একবার এসেছিল সাইকেলে চড়ে, ঘুরে গেছিল, এরকম একটা শুনেছিলাম। তারপরে বহুদিন পর যখন আমাদের হাতে স্মার্টফোন আসলো, ফেসবুকে বাওয়ালির ইতিবৃত্ত, যেটা তোমার তৈরি করা ফেসবুক পেজ, সেই পেজটা আমি ফলো করা শুরু করলাম। তখন আমি কলেজ প্রায় শেষ করে দিয়েছি এবং তখনও এক জায়গায় চাকরিরত। তখন থেকে ইচ্ছা হয়েছিল একদিন বাওয়ালিতে আসবো, কিন্তু ওই যে কাজের ব্যস্ততা, যেটা বলি যে কাজের ফাঁকে সময় বের করে তো সব কিছু করতে হয়, তো সেখানে যখন যে কাজটা করতাম খুবই ব্যস্ততার মধ্যে থাকতাম, ফলে সত্যি কোনোদিন আর এসে হয়ে ওঠেনি। তারপরে আস্তে আস্তে বাওয়ালির ইতিবৃত্তর সঙ্গে যুক্ত হলাম, সেই চাকরি থেকে অন্য চাকরিতে গেলাম। এবং 2020 সালে যখন বাওয়ালির মন্দিরে আমি প্রথমবার এলাম একটা লাইভ সম্প্রচার করতে, ফুল দোল উৎসব, যেটা সম্পূর্ণ বর্ণনা কিন্তু আমি কিছুই জানতাম না, পুরোটাই শুনেছিলাম কিন্তু প্রেম ঠাকুর দাস এনার কাছ থেকে। এবং তারপরে সেই বাওয়ালির ফুল দোল উৎসব 2020 সাল, তখন মানে করোনার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এসে পড়েছে প্রায় আমাদের বাংলায়। এবং সেই বছরই বোধহয় একটু সবাই দোল খেলছিল। তো সেই বছর আমি প্রথমবার এসেছিলাম বাওয়ালির গুপ্ত বৃন্দাবন ধামে, এবং সাইকেলে চেপে এসেছিলাম। তখন অনেকটা রাস্তা পেরিয়ে এসেছিলাম, প্রচণ্ড গরম। এবং আমার সঙ্গে ছিল বাওয়ালির আমার যারা পেজের ছিল, আদিত্য ছিল, শান্তনু ছিল, এরকম বেশ কয়েকজন, মেঘাঙ্ক ছিল, এরকম বেশ কয়েকজন তারা সঙ্গে ছিল। এবং সেই দিনকে তখন কিন্তু বাওয়ালিতে এত বড় এই যে আপনারা এখন দেখেন যে দোল উৎসব হচ্ছে, সেটা কিন্তু ছিটে ফোটাও কিছুই ছিল না। সামান্য একটা ছোট্ট জাস্ট হরিনাম সংকীর্তন হচ্ছিল, আর সবাই একটু দেখছিলাম মন্দির চারিদিকে ঘুরে ঘুরে তারা দোল খেলছিল। ওই যে সেই বছর 2020 সালে আমি প্রথমবার আসলাম এবং এসে বাওয়ালির এই যে রাধা মাধবকে দর্শন করলাম, জানি না সেই দিন হঠাৎ কি একটা অনুভূতি হলো, যে মনে হলো দোলের দিনটা আমি যেখানেই থাকি, যত ব্যস্তই থাকি না কেন, বা আমি যদি অসুস্থ থাকি, একবার হলেও আমাকে এসে হয়তো রাধা মাধবের কাছে একটা হলেও সাষ্টাঙ্গে প্রণামটাকে করতে হবে। তো সেই থেকে শুরু হলো আমার
বাওয়ালিতে আসা এবং বলা চলে সেই বারবার সেই রাধা মাধবের টানেই কিন্তু বারবার আমি ছুটে আসি এই বাওয়ালি অঞ্চলে। সেই 2020 থেকে 21, 22, 23, 24, 25 প্রায় 5টা বছর দেখতে দেখতে কেটে গেল, বাওয়ালির মানুষের সঙ্গে পরিচিত হয়েছে। এবং ইভেন অনেক মানুষ এটাও ভাবেন আমি হয়তো বাওয়ালিতেই থাকি, কারণ বাওয়ালি নিয়ে, বাওয়ালির ইতিহাস নিয়ে এবং পরবর্তী সময় আরও অনেক কাজ করেছি, যেগুলো আপনারা অনেকেই হয়তো দেখেছেন। কালকেই যেমন একটা অনুষ্ঠানে এসেছিলাম, কালকে একটা রবীন্দ্র নজরুল মঞ্চের একটা অনুষ্ঠান ছিল বাওয়ালি যশোদা গার্ডেনে। সেখানে অনেক মানুষ যখন এসে বলছিলেন যে সুমন শাকারি, আচ্ছা তোমাকে তো আমি বাওয়ালির ইতিবৃত্তে দেখেছিলাম, তুমি এই কাজটা করতে। হ্যাঁ, বাওয়ালির ইতিবৃত্ত পেজটা আমরা ফলো করি, এখনো দেখি, এখন তো আপাতত কাজ বন্ধ আছে। তো তারা এটাও বলেন যে বাওয়ালির ইতিবৃত্ত কাজটা আবার শুরু করো, মানে তোমাকে বলে যে আবার নতুন করে এই পেজটাকে চালু করো, সেখানে যা যা কর্মসূচি চলতো সেগুলোকে আবার স্টার্ট করো, সেরকম অনুরোধ কিন্তু আসে আমাদের কাছে। এইভাবেই বাওয়ালির সঙ্গে জড়িয়ে পড়েছি অতপৃষ্টভাবে। এখানে অনেক বন্ধু বান্ধবরাও রয়েছে, তার সঙ্গে সব থেকে বেশি যিনি আমার কাছের মানুষ, প্রাণের বন্ধু, আমাদের রাধা মাধব, তিনি রয়েছেন এইখানে, এবং যাকে দর্শন করে গঙ্গাসাগরের দিকে উদ্দেশ্যে যেতেন সাধু সন্ন্যাসীরা। তো এত পুরনো বছর, সেই 350-400 বছরের পুরনো সেই ইতিহাস, যে ইতিহাসের টানেও কিন্তু বারবার চলে আসি, যেখানে গণেশ দাদুর সাথে আলাপ হয়েছিল, গণেশ ঘোষ, এবং বর্তমানে আমাদের বজবজের অন্যতম আঞ্চলিক ইতিহাসবিদ সুভাষিস বাবু, তিনিও রয়েছেন, তার সঙ্গেও আমাদের ভীষণ যোগাযোগ। আসলে আমরা চেষ্টা করি শুধুমাত্র রাজনীতি নয়, তার বাইরেও যে আরেকটা দুনিয়া আছে, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্য, ধর্মীয় অনুষ্ঠান, সেই সবগুলোকে নিয়েই নিজেদের মধ্যে বেঁচে থাকা, সেগুলোর রস আস্বাদন করে সেগুলোকে নিয়ে আনন্দে মেতে থাকা, তাই তো? শুধুমাত্র রাজনীতি নিয়ে আনন্দ করার থেকে এই জিনিসগুলো যারা একবার আস্বাদন করে ফেলেছে, এই শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় সংস্কৃতি, এইগুলোকে যারা একবার ভালোবেসে ফেলেছে, তারা মনে হয় ওই রাজনীতির দিকে খুব বেশি আগ্রহী হবেন না। এবং আমরা তো একেবারেই নই। আমরা শুধু আজকের আলোচনাটা এসেছিলাম যে গোটা 15 বছর ধরে এই বাংলায় যা চললো, তারপর আজকের যে পরিবর্তন, সেই পরিবর্তনে বাওয়ালি আগামী দিনে কিভাবে এগিয়ে চলবে, বা বাওয়ালির সঙ্গে কি কি ঘটনা ঘটলো এই 15 বছরে, তার ছোট্ট একটা নিদর্শন আমরা চেষ্টা করলাম আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে প্রকাশ করার। শেষ করছি আজকের আমাদের এই পরিবর্তনের বাওয়ালির অনুষ্ঠান। আমরা আবারও এই ধরনের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষের সঙ্গে চেষ্টা করব সেই অঞ্চলের আগেকার সময় এবং সেই অঞ্চলের যা পরিবর্তন, সবটুকু নিয়ে আপনাদের সঙ্গে একটা খোলামেলা আড্ডা দিতে। আজকে শেষ করছি এখানে। অনেকে কমেন্ট করেছেন, একটুখানি বলে দিই। অতনু মণ্ডল বাবুলাল লিখেছেন রাধে রাধে, রাধে রাধে। সঞ্জয় দাস লিখেছেন রাধে রাধে। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ফেসবুক লাইভে আমাদের সঙ্গে ছিলেন এবং যারা পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটি শুনবেন। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যে কথাটা আমরা বারবার বলতে চাই, সাহিত্য, সংস্কৃতি, মেলবন্ধন সবকিছু যেন একসঙ্গে থাকে, আর এভাবেই আমাদের দিনগুলো কেটে যাক। আমরা যেন সকলকে প্রেমের বন্ধনে বেঁধে রাখতে পারি, এটাই আমাদের প্রার্থনা। শেষ করছি। ভালো থাকুন, নমস্কার।